পিৎজা ডেলিভারিওয়ালা। দুনিয়ায় অনেক রকম লোক আছে। এই লোকেদের মধ্যে নানা রকম সম্পর্ক আছে। কেউ কারোর নায়ক, আবার কেউ শত্রু, আবার কেউ এমন যে কেউই নয়, ব্যাস এমনি। মুকেশ এমনই একজন। নিজের ফ্যামিলি নিয়ে মুম্বাই শিফট হয়েছিল এবং রোজগারের জন্য পিৎজা ডেলিভারি করত। মুকেশ খুবই সরল ও গরিব ছিল, সততার সাথে নিজের কাজ করত, আর এর জন্য মুম্বাইয়ে তার উন্নতি করা মুশকিল ছিল। এত কাজ করছি, পার্সেল টাইমে পৌঁছাচ্ছি, তবু পেমেন্ট বাড়ানোর কোনো নামই নেই। পেমেন্ট ঘোরার মতো দৌড়ে পার্সেল পৌঁছানোতে পাওয়া যায় না। ওর জন্য 5 স্টারের প্রয়োজন আছে। কাস্টমার ডেলিভারি বয়ের জন্য যেরকম স্টার ছাড়বে সেই রকম ভাবেই পেমেন্ট বেড়ে যাবে। আর তুই হলি পড়াশোনা না জানা বোকা ছেলে, কাস্টমারের সাথে কথাও বলিস না, আর কাস্টমার কি তোকে মুখ দেখে স্টার দেবে? এটা মুম্বাই বস, এখানে সবাইকে পটাতে হয়। বেচারা মুকেশ চিন্তায় পড়ে যায়। যদি এরকমই হয় তাহলে আমি অবশ্যই 5 স্টার নেব। তারপর যখনই মুকেশ কোনো কাস্টমারকে পিৎজা ডেলিভারি করতে যেত, চলো দাও পিৎজা, পেমেন্ট অনলাইনে করেছি, চলো ফটো। আরে দাঁড়িয়ে কি দেখছো, যাও। ম্যাডাম 5 স্টার দিয়ে দিন না প্লিজ। স্টার চাইছিস নাকি ভিক্ষে? আমার ইচ্ছে, চল ফুট। ম্যাডাম আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে 5 স্টারটা দিয়ে দিন। এই কথা বলে মুকেশ মহিলার পায়ে পড়তে থাকে। আরে ছাড়, কি করছিস? তখন মহিলার স্বামী এলেন। আরে কি হয়েছে? দেখো, জোর জবরদস্তি করছে। মুকেশকে খুবই মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। মুকেশ কিছুই ছিল না, কিন্তু ফ্যামিলির জন্য সে হিরো ছিল। বাবা, কালকে স্কুল ফিস দিতে তুমি আসবে তো? মুকেশের মুশকিল বেড়ে যাচ্ছিল, তাই তাকে ভিলেন হতে হয়। আরে 5 স্টার এইভাবে পাওয়া যায় না। একবার তো 5 স্টারের জন্য একটা মেয়েকে চাঁটা মারতে হয়েছিল আমাকে। ব্যাস, ভুল পথ দেখে ধীরে ধীরে মুকেশ মানসিক রোগী তথা ভয়ানক ভিলেন হয়ে যায়। এই নিন টাকা। ম্যাডাম 5 স্টার। হ্যাঁ দিয়ে দেব, যাও। না, আমার সামনেই দিন। আরে এ আবার কেমন? বেরাও এখান থেকে। দেবেন কি না? তুমি এইভাবে মানবে না। সিকিউরিটি। কিন্তু মেয়েটি আরো চিৎকার করে, তার আগেই মুকেশ তাকে গলা টিপে মেরে ফেলে। 5 স্টার নয় তো বেঁচে থাকার অধিকারও নয়। এইভাবে পিৎজা পৌঁছাতে পৌঁছাতে মুকেশ অনেককেই শ্মশানে পৌঁছে দেয়। কিন্তু একদিন বিপদ ঘটল। 5 স্টারের চক্করে যখন মুকেশ একজনের গলা টিপে ধরেছিল, তখনই তার স্বামী আসে, যে পুলিশ ছিল। সে বন্দুক বের করে মুকেশের এনকাউন্টার করে দেয়। কিছু বছর কেটে যায়। রিমা পুনেতে কলেজে পড়তো এবং গার্লস হস্টেলে থাকতো। এক রাতে সে তার বাবার সাথে ফোনে কথা বলছিল। হ্যাঁ বাবা, তুমি খেয়েছো? বন্ধুরা ওরা নিচে খেতে গেছে। না, মুড ছিল না। আমি পিৎজা অর্ডার করেছি। কি বাবা, তুমি আর তোমার নিয়ম। তোমার পিৎজার সাথে কিসের শত্রুতা? ছাড়ো, তুমি কবে আসবে? তুমি আর তোমার ডিউটি। তখনই ডোর বেল বাজে। বাই বাবা, ডেলিভারি বয় এসেছে। রিমা দরজা খোলে, পার্সেল নেয়। সে ডেলিভারির বয়ের দিকে তাকায়ওনি, কিন্তু যখনই সে দরজা বন্ধ করতে যায়, ম্যাডাম 5 স্টার দিয়ে দেবেন। রিমা তখন চোখ তুলে বয়ের দিকে তাকায়। তার হাত থেকে পিৎজা পড়ে যায়। সে খুব জোরে চিৎকার করে ওঠে আর জ্ঞান হারিয়ে পড়ে যায়, কারণ তার সামনে আর কেউ নয়, মুকেশের ভয়ানক ভূত দাঁড়িয়েছিল। আই অ্যাম ব্যাক। রিমাকে হসপিটালে ভর্তি করা হয়। তার কিছুতেই জ্ঞান ফিরছিল না। ডক্টর, কি ব্যাপার? দেখুন ওনার বেহুশি সারছেই না, জানি না কেন। ডোন্ট ওয়ারি, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। আমি রিমাকে মুম্বাইতে নিয়ে যেতে চাইছি। তখন নার্স দৌড়ে আসে। রিমার জ্ঞান ফিরেছে। রিমা পুরো স্বাভাবিক ছিল। তার বাবা তাকে মুম্বাইতে নিজের ঘরে নিয়ে আসে। রিমা পুরো স্বাভাবিক ছিল, কিন্তু না কোনো কথা বলতো, না কিছু খেত। আরে এমন কি দেখেছিস তুই? কথা তো বল। কথা বলবি না যখন
খাবারটা তো খা। এই যে, আমি কিছু জানি না, ওর পিৎজা পছন্দ তো পিৎজাই সই। তুমি অর্ডার করো প্লিজ। কিছুক্ষণ পরে বেল বাজে। ওহ, মনে হচ্ছে ডেলিভারিওয়ালা। তুমি রিমার পাশে বসো, আমি দেখছি। রিমার মা যখনই দরজা খোলে সে চিৎকার করে ওঠে, কারণ সামনে মুকেশের ভূত দাঁড়িয়ে হাসছিল। কি আন্টি, চিনতে পেরেছেন? মায়ের চিৎকার শুনে রিমাও চিৎকার করে ওঠে, বাবা চলো, মা বিপদে পড়েছে। রিমার বাবা হতবাক হয়ে পড়ে। সেও রিমার পেছনে দৌড়াতে দৌড়াতে হলে আসে। হলে মুকেশের ভূত রিমার মায়ের গলা ধরে দাঁড়িয়েছিল। বাবা, ওই দিন এই ভূতই এসেছিল ডেলিভারি বয় হয়ে। এই ছাড় ছাড়, আমার মাকে ছাড়। এই বলে রিমা ভূতের সাথে ঝগড়া করতে থাকে, কিন্তু ভূত তাকে ছুঁড়ে ফেলে দেয় আর রিমা দেওয়ালে গিয়ে পড়ে। হঠাৎ ভূতের ওপর গুলি চলে। ভূত দেখল রিমার বাবা বন্দুক নিয়ে তার দিকে গুলি চালাচ্ছে। এই দেখে মুকেশের ভূত হাসতে থাকে। পুলিশ আঙ্কেল, আজকে আমি আপনার খেলনা দেখে ভয় পাবো না। সেদিন মরে গেছিলাম কারণ জ্যান্ত ছিলাম, কিন্তু আজ আমি মরতে নয় মারতে এসেছি। আমাকে এনকাউন্টার করে আমার ফ্যামিলিকে অনাথ করে দেওয়া, আর তোমার ফ্যামিলিকে যদি অনাথ না করেছি, প্লিজ আমি হাত জোর করছি, আমার ফ্যামিলিকে ছেড়ে দাও। আমিও ঠিক এভাবেই হাত জোর করেছিলাম তোমার বউয়ের সামনে। 5 স্টার চেয়েছিলাম, কিন্তু উনি বাজে কথা বললেন, বদলা নিতে শুরু করলো, আর তার মাঝেই তুই এসে গেলি আর আমাকে মেরে দিলি। মারতে হয়েছিল কারণ তুমি নির্দোষীদের মারছিলে। আচ্ছা, তো আজকে তোদের সকলকে মরতে হবে। এই বলে মুকেশের ভূত রিমা, তার বাবা ও মাকে খুবই অত্যাচার করে। তারপর গলা টিপে কষ্ট দিতে দিতে 3 জনকেই মেরে ফেলে। শোনা যায় মুকেশ আজও ডেলিভারি বয় হয়ে ঘুরতে থাকে। যারা 5 স্টার দেয় না তাদের মেরে শেষ করে দেয়। ইংরেজ ডাইনি। এই গল্পটি ইংল্যান্ডের লন্ডন শহরের কাছাকাছি অবস্থিত ছোট্ট গ্রাম প্যারিপনার। প্যারিপনা ঘন জঙ্গল এবং পাহাড়ে ঘেরা খুব সুন্দর একটি গ্রাম ছিল। যেমন বিদেশিরা ভারতবর্ষে ঘুরতে আসে, ঠিক তেমন ভারতবাসীরাও বিদেশে ঘুরতে যায়। এমনই কিছু বন্ধু লন্ডন দেখতে প্রথমবার ইংল্যান্ডে যায়। তার মধ্যে রাজুও ছিল। উঁচু উঁচু পাহাড়ে ঘোরা এবং ঘন জঙ্গলে জন্তুদের মতো রাত কাটানো রাজুর খুব পছন্দ ছিল। 15 দিন রাজু বন্ধুদের সাথে লন্ডন ঘুরে দেখল। তারা একজন গাইড নিয়েছিল, সে তাদের শহর সম্বন্ধে বলছিল। 15 দিন পর রাজু লন্ডন ঘুরে বোর হয়ে যায়। ভাই মাধব, আমি বোর হয়ে গেছি ভাই, চল না পাহাড়ে যাই, জঙ্গলে যাই, তুফানি করি, মজা আসবে। আমি তো একটা গ্রামও খুঁজেছি, বেশি দূরে নয় প্যারিপনা। প্যারিপনার নাম শুনতেই ইংরেজ গাইড ভয় পেল। না না, প্যারিপনা নয়। এবার এনার কি হয়ে গেল ভাই? হ্যাঁ, ইনি আমাদেরকে প্যারিপনা ঘোরাবেন না? না ভাই, এই তো শুরুতেই বলে দিয়েছিল যে শহরের বাইরে কোথাও যাবে না, আর প্যারিপনা তো একেবারেই নয়। এমন কি আছে প্যারিপনাতে? পাহাড় আর জঙ্গলের মাঝে সুন্দর একটা গ্রামই তো। কি বাদ দে, তোরা আসবে কিনা বল। না ভাই, এখনো পর্যন্ত খালি শহরটাই ঘুরেছি, এই শহরটায় মুখ লাগানো এখনো বাকি আছে, তুই বুঝতে পারছিস তো? প্যারিপনার প্রতি রাজুর আকর্ষণ আরও বেড়ে যায়। সে একলাই ট্রেন ধরে প্যারিপনার জন্য বেরিয়ে পড়ে। যখন সে বেরোলো বিকেল ছিল। পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে গেল। চারদিকে কালো কালো পাহাড় আর ঘন জঙ্গল, আর মাঝখানে প্যারিপনা। এই দেখে রাজুর মন খুশি হয়ে যায়। চলো মজা আসবে, কিন্তু এই সময়ে গ্রামে ঘোরাটা ঠিক নয়। সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। রাত্রি জঙ্গলটা দেখে নিয়ে সকালে গ্রামে যাব।
রাজু টর্চ বার করে জঙ্গলে ঘুরতে থাকে। জঙ্গলে ভয়ানক জঙ্গলি জানোয়ার ছিল, কিন্তু রাজুর এইসব অভ্যেস ছিল। সে নিজেকে বাঁচিয়ে জঙ্গল পেরিয়ে পাহাড়ের চূড়োয় পৌঁছে যায়। রাজুর খুব তেষ্টা পেয়েছিল, আর তার কাছে জলও ছিল না। উফ, হাঁপিয়ে গেলাম। এই পাহাড়টা সত্যিই বেশ টাফ আছে, এখানে কোথাও জল পাওয়া গেলে ভালো হতো। এই বলে রাজু টর্চ ঘোরাতে থাকে। হঠাৎ সে একজন বুড়িকে দেখতে পায়, আর রাজু ভয় পেয়ে যায়। কে কে ওখানে? ডোন্ট ওয়ারি, আমি সেনেটা, এই পাহাড়েই থাকি। তোমার কি জল চাই? জলের নাম শুনেই রাজু দৌড়ে বুড়ির কাছে যায় এবং জল নিয়ে পান করে। আপনি হিন্দি বলতে পারেন? হ্যাঁ, তোমার মতো অনেক ইন্ডিয়ানরাই এখানে আসে। আমি তাদের প্রশ্ন শুনে শুনে হিন্দি শিখে গেছি। প্রশ্ন শুনে? খুব ঠান্ডা তাই না? হুইস্কি খাবে? এটা শুনে তো রাজুর মুড চলে আসে। হ্যাঁ, অবশ্যই। তো আমার পেছনে আসো। রাজু সেনেটার পেছন পেছন একটি ঝুপড়িতে চলে আসে। তার ছাদ ছিল না, মাথার ওপর চাঁদ দেখা যাচ্ছিল। আজব ঝোপড়া তো। তখন রাজুর নজর একটি কাঠের পিপের ওপর পড়ে। মনে হয় এতেই হুইস্কি আছে। রাজু এদিক ওদিক দেখে, কিন্তু সেখানে সেনেটা ছিল না। মনে হয় কোনো কাজে বাইরে গেছে, একটু হুইস্কি চেখে নেই। যখনই রাজু পিপেটা খুলল, তার বুক কেঁপে উঠল, কারণ ভেতরে হুইস্কি নয়, এক ভয়ানক ইংরেজ ডাইনি ছিল। রাজু ঘাবড়ে যায় এবং ডাইনি বাইরে আসে। স্যানিটা, স্যানিটা! আরে বুদ্ধু, আমি স্যানিটা। তোকে ফাঁসিয়ে এখানে এনেছি। কিন্তু কেন? কারণ আমি ক্ষুধার্ত, তোকে খাবো। এখন বুঝলাম গাইড কেন আমাদের প্যারিপনায় আনছিল না। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। নিশ্চয়ই, বাঁচার সুযোগ তো দেবই। আমাকে যে কোনো একটা প্রশ্ন কর, উত্তর দিতে পারলে তুই মরবি, উত্তর দিতে না পারলে আমি চলে যাব আর তুই বেঁচে যাবি। করো, যত কঠিন প্রশ্ন আছে করো। মনে থাকে যেন, প্রশ্ন একটাই করবি। রাজু দুবিধায় পড়ে যায়। সে ভাবতে থাকে এমন কি প্রশ্ন আছে যেটা সব থেকে কঠিন, যার উত্তর ডাইনির জানা নেই। হে ভগবান, তুমি কোথায় ফেললে আমায়? এরকম সময়ে সহজ কাজও কঠিন লাগে। আরে এই তো কঠিন সমস্যায় সৃষ্টি করেছে, মানে কঠিন উত্তরের কাছে সবই জানা। রাজুকে ভাবতে দেখে ডাইনি জোরে জোরে হাসতে থাকে। তার হাসির শব্দ পাহাড়ে ক্রমশ প্রতিধ্বনিত হতে থাকে। এতে পাহাড় কাঁপতে থাকে। কি হলো? উত্তর নয়, আমি প্রশ্ন চেয়েছি, তাও আবার কঠিন প্রশ্ন, যেটা তোর জীবন বাঁচাতে পারবে। মুখ তো এমন করছিস যেন আমি তোকে কোনো প্রশ্ন করেছি। ভাবতে তো দিন। ভাব ভাব, তাড়াতাড়ি ভাব, আমার খিদে পেয়েছে। খিদে তো আমারও পেয়েছে, কিন্তু বাঁচলে তবে তো খাবো। ভাব রাজু, কিছু একটা ভাব, তাড়াতাড়ি ভাব। এইভাবে রাজু অনেকক্ষণ থেকেই মাথা চুলকাচ্ছিল, কিন্তু তার একটাও কঠিন প্রশ্ন মাথায় আসছিল না। তার মাথায় প্রশ্ন তো অনেক ছিল, কিন্তু প্রশ্ন তো অনেক আছে, কিন্তু এই চুড়েল ঝট করে উত্তর দিয়ে দেবে আর আমি মরে যাব। না না, এরকম ফালতু প্রশ্ন করে মুরগির মতো কাটা পড়া যাবে না। মুরগি, মুরগির ডিম। হঠাৎ রাজু চিৎকার করে ওঠে। পেয়ে গেছি প্রশ্ন, পেয়ে গেছি। এই শুনে ডাইনি খুশি হয়ে যায়। আচ্ছা, আমিও তো দেখি কতটা মুশকিল প্রশ্ন। যেই এখানে এসেছে কেউই ফিরে যায়নি, এটা মনে রাখবি। বল কি প্রশ্ন?
আমি তোমাকে যে প্রশ্নটা করছি এটা আমি ছোট থেকেই শুনে আসছি, কিন্তু কোনোদিন উত্তর দিতে পারিনি। এই প্রশ্নের উত্তর পৃথিবীর কারো কাছে নেই। আরে তো তাড়াতাড়ি জিজ্ঞাসা কর না। প্রশ্নটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে? আগে মুরগি নাকি আগে ডিম? মুরগি, ডিম, না না মুরগি, ডিম, মুরগি, ডিম, মুরগি। এইভাবে ডাইনি মুরগি ডিম করতে থাকে এবং বিব্রত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ডাইনি আগুনে জ্বলতে শুরু করে এবং দেখতে দেখতে ছাই হয়ে যায়। বলেছিলাম না আমি, এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এইভাবেই রাজু তার প্রশ্ন দিয়ে শুধু নিজেকে নয়, পুরো প্যারিপোনা গ্রামকেই ডাইনির হাত থেকে রক্ষা করে। ভূতনি আন্টি পার্ট 2। একটি ছোট্ট শহর ছিল। শহরে একটি কলোনি ছিল, নাম ছিল ভূতেনবাড়ি। ভূতেনবাড়ি কলোনির সব মা ভয়ের সঙ্গে জীবন কাটাত, কারণ কলোনির একটি ঘরে জঙ্গল থেকে এক বুড়ি ভূতনি থাকতে এসেছিল, যে কলোনির ছোট ছোট বাচ্চাদের ধরে বিরক্ত করত এবং তাদের খেয়ে নিত। ভূতনি বুড়ি হলেও কালা জাদুতে বিশেষজ্ঞ ছিল। সে এক সুন্দরী আন্টির রূপ নিয়ে নিত এবং মাঠে খেলতে থাকা বাচ্চাদের কাছে গিয়ে তাদের বুঝিয়ে সুঝিয়ে নিজের ঘরে আনত এবং মেরে ফেলত। চল বাবু, আমার ঘরে চল, আমি তোকে রাবড়ি খাওয়াবো। বাচ্চারাও ভূতনির কথা বিশ্বাস করে আন্টিরূপী ভূতনির হাত ধরে তার সাথে চলে যেত। ঘরে পা রাখতেই হঠাৎ ভূতনির রূপ বদলে যেত এবং সে তার আসল রূপে ফিরে আসতো, যা দেখে বাচ্চারা ভয় পেত। মা বাঁচাও, ছাড়ো আমাকে, তুমি আন্টি না, তুমি ভূতনি। ভূতনি না, ভূতনি আন্টি। রাবড়ি খেতে এসেছিস না? নিজে খাবার হয়ে যাবি। ভূতনি আন্টিকে হামি দাও বাবু, আর কত চেঁচাবি? না, আমি তোমায় হামি দেব না, তুমি খুব বাজে, ছেড়ে দাও আমায়। মা, বক বক করবি না, তুই আমার খাবার, চল। এভাবে ভূতনির কাজকর্মে কলোনিতে হাহাকার ছড়িয়ে পড়ে। লোকজন ভূতনির কাছে গিয়ে তাকে অনেক বোঝায়, কিন্তু সে মানে না। তখন লোকজন তন্ত্রমন্ত্রের সাহায্য নেয়। তারা তান্ত্রিককে তার ঘরের সামনে বসিয়েছিল, কিন্তু দুষ্টু ভূতনি তার শক্তি দিয়ে তান্ত্রিককেও তাড়িয়ে দেয় এবং নিজের ইচ্ছা মতো চলতে থাকে। এইভাবেই সেই কলোনির নাম ভূতেনবাড়ি হয়ে যায়। দেখুন, এখন এই কলোনিতে থাকতে গেলে বাচ্চাদের নিয়ে ঘরে বন্ধ থাকুন, না হলে কলোনি ছেড়ে দিন। এখন খালি এই দুই রাস্তা আছে বাঁচার জন্য। বেচারা লোকজন কলোনি ছেড়ে কোথায় বা যাবে? তারা তাদের ঘরের দরজা সব সময়ের জন্য বন্ধ করে দেয় এবং আতঙ্কে দিন কাটায়। লোকেদের এই সতর্কতায় বুড়ি আরও চিন্তায় পড়ে যায়, কারণ সে আরও বুড়ি হয়ে যাচ্ছিল এবং খাবার পাওয়া মুশকিল হয়ে পড়ছিল। এ কি, লোকেরা দরজা বন্ধ করে দিয়েছে, এবার আমি বাঁচব কি করে? মনে হচ্ছে আবার জঙ্গলের রাস্তা দেখতে হবে। তখন ভূতনি দেখে এক মহিলা তার গোলমাটল বাচ্চাকে নিয়ে আসছে। আরে বাহ, মনে হচ্ছে কলোনিতে নতুন এসেছে। বাচ্চাটাও একেবারে বেলুনের মতো মোটা সোটা। এদিকে সব ঘরের দরজা বন্ধ দেখে বাচ্চাটি চিন্তিত হয়। মা, বলো গোলু। এজেন্ট তো বলেছিল এটা খুব ভালো কলোনি, কিন্তু এখানে তো সব দরজা বন্ধ, কোনো বাচ্চাই দেখছি না, আমি কার সাথে খেলবো? তখনই ভূতনি রূপ পাল্টে তাদের সামনে আসে। স্বাগতম আমাদের কলোনিতে। ঠান্ডার জন্য সবাই দরজা বন্ধ করে রেখেছে। আরে বাহ, আপনার বাচ্চা তো পুরো আমার মলুর মতো। আমার মলু এক্ষুনি মাঠে খেলতে গেছে। মাঠের কথা শুনেই গোলু খুশি হয়ে যায়। কিছু কথা বলার পর গোলু আর তার মা চলে যায় এবং ভূতনি খুশি হয়ে যায়। আজকে তো পার্টি হবে। কিছুক্ষণ পর গোলু ফুটবল হাতে নিয়ে মাঠে গিয়ে দেখে যে মাঠে তারই বয়সের একজন ছেলে খেলছে। তা দেখে গোলু খুশি হয়ে যায়। তুমি মলু না? আমার নাম গোলু, আমার সাথে খেলবে? হ্যাঁ, খেলবো তো। তারপর দুজনেই খেলতে থাকে এবং খেলতে খেলতে হাঁপিয়ে যায়। সব ঘাম বেরিয়ে গেছে, তেষ্টাও পেয়েছে। তো চলো আমার বাড়ি,
একটু জল খেয়ে আসি। তোমার বাড়ি পাশেই, তাই না? তোমার মায়ের সাথে দেখা হয়েছিল, চলো যাই। গোলু মলুর সঙ্গে যেতে যেতে যখন বাড়িতে পৌঁছায় তখন ভূতনি আন্টি হয়ে দাঁড়িয়েছিল। এসো বাবু। গোলু মলুর সঙ্গে ঘরে পৌঁছালে ঘরের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় এবং মলু উধাও হয়ে যায়। মলু, তুমি কোথায়? ঘরে এসেছে গোলু। তাই আমি পাঠিয়েছি নকল মলু। ভূতনির ভয়ানক চেহারা দেখে গোলু কাঁপতে থাকে। বাঁচাও, বাঁচাও মা! জল খেতে এসেছিলি, এখন আমার তেষ্টা মেটা। ভূতনি আন্টিকে হামি দাও বাবু, আর কত চেঁচাবে? প্লিজ আমায় মেরো না, আমি আমার মায়ের একমাত্র ছেলে, মায়ের একমাত্র বাচ্চা, যেমনটা গাজর কাচ্চা কাচ্চা। জব জব করে চিবোবো, কারণ হাতে এসেছে কাচ্চা বাচ্চা। এই বলে ভূতনি গোলুর দিকে এগোতে থাকে এবং গোলু পিছনে সরতে থাকে। ভূতনি যখনই গোলুকে ছোঁয় তার প্রচণ্ড বিদ্যুতের ঝটকা লাগে এবং সে জ্বলতে থাকে। এটা আমার সাথে কি হচ্ছে? তখনই গোলুর মা আসে। একদম ঠিক হচ্ছে। কি মনে হয় আমি চিনতে পারিনি তোমাকে? তোর মতো অনেক ভূতনি আমি দেখেছি। আমি জ্বলছি কেন? কারণ গোলুর গলায় তার দিদিমার দেওয়া তাবিজ আছে। তোর মতো হাজারটা ভূতনি একসঙ্গে এলেও গোলুকে ছুলে ভস্ম হয়ে যাবি, এতটাই শক্তি এই তাবিজের। চল গোলু। এই বলে গোলুর মা গোলুকে নিয়ে চলে যায় এবং ভূতনি আন্টি ধীরে ধীরে ভস্ম হয়ে যায়। তারপর কলোনির সবকটি দরজা গোলু আর গোলুর মাকে স্বাগত করার জন্য খুলে যায়।